সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এডুকেশনাল টেকনিক্যাল অ্যানালাইসিস ভিডিওতে। আমরা লাস্ট ভিডিওতে উইকলি মার্কেট আপডেটে দেখানোর চেষ্টা করেছিলাম যে টেকনিক্যালি কোন কোন সিমটমস বা কোন কোন কন্ডিশন গুলো ফুলফিল করলে আপনি একটা মার্কেটের ব্যাপারে প্যানিক করবেন না, বরং আপনি একটা অপরচুনিটি হিসেবে দেখবেন। তো তো যাই হোক, আমরা আজকে দেখব যে আমাদের যে ধারণাগুলো ছিল। টেকনিক্যাল অ্যানালাইসিস মানে এই নয় যে 100% অ্যাকিউরেসি সহ আপনি প্রেডিক্ট করতে পারবেন। টেকনিক্যাল অ্যানালাইসিস মানে হচ্ছে আপনি অনেকগুলো ধারণা বা অ্যাজাম্পশন দাঁড় করাবেন এবং সেই ধারণাগুলো সাথে সামঞ্জস্যশীল যে প্যাটার্ন গুলো আছে মার্কেটে সেগুলোকে মিলানোর চেষ্টা করবেন। যখন যেই প্যাটার্নটা, মানে যেই ধারণার সঙ্গে যেই প্যাটার্ন গুলো ম্যাচ করবে, আপনি সেই ধারণার সঙ্গে যে প্ল্যানিংটা করে রেখেছেন সেইটা এক্সিকিউট করবেন। আমরা একটু দেখি এখানে। আমরা তারপরে মানে মার্কেটের ওভারঅল একটা মুভমেন্ট হয়েছে সেটা আমরা একটু দেখবো। এরপরে হচ্ছে আমরা কিছু ইনস্ট্রুমেন্টের টেকনিক্যাল পজিশন দেখবো আর কি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু ঠিকই 4,600 প্রায় কাছাকাছি, অর্থাৎ এই জোনটার প্রায় কাছাকাছি কিন্তু নেমেছে এবং অলমোস্ট ডাবল বটম একটা ফর্মেশন ক্রিয়েট করেছে। তো এইখানে আরো একটা জিনিস বলে রাখি, থিওরিটিক্যালি একটা বুল মার্কেট যদি বলতে চাই, তাহলে সেই বুল মার্কেটে কখনোই লোয়ার লো ফরমেশন ক্রিয়েট হতে পারবে না। অর্থাৎ এইটা যদি প্রথম লো, লোয়ার লো থাকে, ওকে, এটা যদি প্রথম লোয়ার লো থাকে তাহলে কখনোই, এটা এক নাম্বার ছিল, আবার নতুন করে সেকেন্ড আর একটা লোয়ার লো এইখানে তৈরি হবে, এটা কখনোই হতে পারবে না। যদি লোয়ার লো ফর্ম করে তাহলে সেটা কোনো বুল মার্কেট আর থাকবে না, সেটা ক্যান্সেল হয়ে যাবে। মানে বুল থাকলেও বা বুলিশ মার্কেট বা বুলিশ ট্রেন্ড থাকলেও সেটা ক্যান্সেল হয়ে যাবে। তো এখনো পর্যন্ত এই লোয়ার লোটা যদি এখানে এখন তৈরি হয় নাই, তো এখনো পর্যন্ত এই যে মুভমেন্ট তৈরি করার কারণে একটা বুলিশ মুভ তৈরি হয়েছে, বা বুল রান তৈরি হয়েছিল, বুলিশ ট্রেন্ড তৈরি হয়েছিল, সেটা এখনো পর্যন্ত ভ্যালিড আছে। দো এইখানে যদিও ডাবল বটম ফর্মেশন অলমোস্ট ক্রিয়েট করে ফেলছিল, সেটা হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত এটা ভ্যালিড আছে। ইভেন এই লোয়ার লো পজিশনের এক্সাক্ট পয়েন্ট বরাবর বা কাছাকাছিও যদি আসতো, ইভেন স্লাইটলি যদি নিচেও নামতো, নেমে পরের দিন যদি উঠে যেত, যেটা এখানে হয়েছে, তারপরেও এটা ভ্যালিড থাকতো। তো এখনো পর্যন্ত আমাদের এই কনফার্মেশনটা দরকার। মার্কেট আহ, যতক্ষণ পর্যন্ত 4,600 নিচে ক্লোজিং না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যে বুল মুভটা তৈরি হয়েছিল সেটা এখনো পর্যন্ত ভ্যালিড আছে। আপনারা হয়তো বা বলতে পারেন যে 1,000 পয়েন্ট র্যালি হয়েছে, আবার 1,000 পয়েন্টে কারেকশন হলো, তো এখানে বুল মুভের কি আছে? হ্যাঁ, ওভারঅল চার্ট আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে এটা এখনো পর্যন্ত আসলে ভ্যালিড আছে। সেটা নিয়ে হয় না হয় আমরা অন্য একদিন বিস্তারিত আলোচনা করব। তো এইখানে একটা, মানে যদিও হ্যামার তৈরি করে নাই পুরোপুরি ক্যান্ডেলটা, বাট কাইন্ড অফ এখানে সেলাররা ডমিনেট করার একটা পর্যায়ে, যে সেই সেলারদেরকে অ্যাবজর্ব করে বায়াররা ডমিনেট করেছে, যার কারণে এই বডিটা উপরের দিকে হয়েছে এবং নিচের দিকে উইক বা লেগ সেটা হচ্ছে বেশি হয়েছে এবং সেটা অলমোস্ট ডাবল, এই বডির তুলনায় ডাবলেরও বেশি। তো এইটা একটা পজিটিভ সাইন যে মার্কেট এই জায়গাটাতে যেহেতু বটমে আসছে এবং এখানে একটা হ্যামার পজিশন তৈরি করছে, অলমোস্ট হ্যামার। তো এইটা একটা পজিটিভ সাইন যে মার্কেট এখান থেকে আবারও রিভার্স নেওয়ার চেষ্টা করছে এবং আমার ধারণা এখানে সফলতা পাবে। বিকজ অনেক রকমের আপনারা গুজব শুনেছেন, পলিটিক্যাল আনসার্টেনিটি, অনেক ধরনের গুজব শুনেছেন মার্জিন রুলের ইস্যুতে, সবকিছুই আসলে আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং মার্কেটের জায়গা থেকেই কিন্তু ইউটার্ন নিচ্ছে। তো এখনো পর্যন্ত আমি দাবি করছি না বা কনফার্ম দিচ্ছি না বা বলতেছি না যে এইখান থেকে আলটিমেটলি মার্কেট উঠে যাবে, এর নিজে নামবে না, কোনোভাবেই সম্ভব না, এই ধরনের কথা বলবো না। পসিবিলিটি আছে, কিন্তু পার্সেন্টেজ যদি বলি, আমি আগেও বলেছি যে মার্কেট
এখান থেকে ইউটার্ন নেয়ার, অর্থাৎ মার্কেট যখনই 4,800-র দিকে এসেছে, 800-র নিচে নামছিল, তখন থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছিলাম যে টেকনিক্যাল অবস্থা দেখে, মার্কেটের টার্নওভার দেখে আমার কাছে মনে হচ্ছে এইখান থেকে মার্কেটে করে যাওয়াটার সম্ভাবনা সব থেকে বেশি। তো যাই হোক, আমরা গত 2 দিন ধরে মার্কেটের পজিটিভ অবস্থা দেখেছি। মার্কেটের যেহেতু বটম ছিল, আমরা এই বড় রেড ক্যান্ডেলের একদিন এবং গতকালকের গত পরশু দিনের যে ম্যাচিউর শেয়ার গুলো, সেগুলো আজকে আসবে। তো এই জায়গাগুলোতে কিন্তু প্রফিট ট্যাকিং হবে, এবং প্রফিট ট্যাকিং হওয়ার পরে মার্কেট যদি এখানে ইউটার্ন নিয়ে ওকে থাকে, 4,800-র আশেপাশে থাকে, ইভেন 4,800-র উপরে যদি ধরে রাখতে পারে এই এই মাসের শেষের দিকে যে, তাহলে মার্কেটের আমি মনে করি যে বিফোর ইলেকশন, অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির মধ্যভাগ থেকেই মার্কেটের একটা চার্মিং অবস্থা বা রিদম অবস্থা হয়তো আপনারা দেখবেন। এবং আমি আশা করি যে ইলেকশনের পরে সবকিছু এখন যেরকম আছে সেই রকমও যদি অ্যাটলিস্ট থাকে, ইলেকশনের পরে মার্কেটে আবারও একটা, এইখানে যেরকম বুল মুভ দেখেছি, এই টাইপের একটা বুল মুভ হয়তো আমরা এদিকেও দেখবো। এখন সেটা কত পয়েন্টে হবে সেটা আমি এখনই বলতে পারছি না। আমাকে সেটা কিছু কিছু টুলস এর মাধ্যমে মেজার করতে হবে, সেটা বিস্তারিত যেই দিন আমরা আলোচনা করবো উইকলি আপডেটে, সেই দিন হয়তো বা ইনশাল্লাহ শেয়ার করবো। তো মার্কেটের ওভারঅল বিষয়টা এরকমই ছিল। এরপরে আমরা এখন একটু দেখব যে ওভারঅল মার্কেটে গতকাল যে টপ গেইনার ছিল যারা, আমরা একটু দেখি কারা ছিল। ফার্স্ট ফাইন জেট ক্যাটাগরি, ফার্স্ট লাইফ জেট ক্যাটাগরি, ফার্স্ট ফাইন্যান্স জেট ক্যাটাগরি, কেপিপিএল জেট ক্যাটাগরি, ম্যাক্সন স্পিন জেট ক্যাটাগরি, রিং শাইন জেট ক্যাটাগরির, আইএসএন না, পিএলএফএসএল জেড, তারপরে হচ্ছে মেট্রো স্পিনিং, এমার্ল্ড অয়েল, বিআইএফসি জেড। তো বেশিরভাগই দেখা যাচ্ছে যে এখানে যদি 15-20টা স্টক হয়, তার এবং 50% হচ্ছে জেড ক্যাটাগরির স্টক। তার মানে হচ্ছে আমি যদি বলি যে আহ, এখানে লিড দেওয়ার মতো পার্টিকুলারলি ইন্ডিভিজুয়াল কোনো স্টক বা গ্রুপ অফ স্টক কিন্তু নাই, যেগুলো ইন্ডেক্সকে ক্যারি করে বা টার্নওভার ক্যারি করে বা টার্নওভার জেনারেট করে, এরকম কোনো স্টক নাই। তার মানে হচ্ছে আহ, আপনারা হয়তোবা বাইরের যে সমস্ত অ্যানালিটিক্যাল বই আছে স্টক মার্কেটের উপরে, পড়ার হয়, আপনাদের প্রকাশ হয়, আপনারা কোনো একটা বইতে হয়তো বা পাবেন। এইটাকে একটা টার্ম দিয়ে আসলে বলা হয়েছে। কি টার্ম জানেন? সেটা হচ্ছে যে ধরেন আর্মিতে যেমন অফিসার থাকে এবং সোলজার থাকে। তো অফিসার অফিসার যখন কোন একটা যুদ্ধে মার্চ করে, তার সঙ্গে সঙ্গে তার পিছনে সোলজাররাও মার্চ করে, এবং সেই যুদ্ধগুলো হয় হচ্ছে আপনার প্ল্যানিং মাফিক, এবং সেই যুদ্ধের আউটকাম গুলো বেটার আসে। কারণ হচ্ছে এটা পুরোপুরি প্ল্যানিং করে করে আগানো হয়, এবং সেইখানে আসলে আস্থা রাখা যায়। অর্থাৎ যেই দেশ যেই অফিসারদেরকে যুদ্ধ ময়দানে পাঠাইছে, সেই দেশের আহ ধরেন সেই দেশ সেই তাদের অফিসারদের উপরে আস্থা রাখতে পারে যে না, তারা যুদ্ধ করতে গিয়েছে, তারা হয়তো দেশকে রক্ষা করতে পারবে এবং যুদ্ধ জিতে আসবে। তো সিমিলারলি স্টক মার্কেটও আপনারা সেই সেম জিনিসটা দেখতে পাবেন। এখন এখানে অফিসার হচ্ছে লাইক লিডিং স্টক। এই স্টকটা ফল্টেড হলে ওইটা দেখা দেখি অন্য স্টক গুলো ফল্টেড হয়। এইগুলাকে বলা হয় অফিসার অফিসার স্টক। তো এই ধরনের কিন্তু এই জায়গাটাতে দেখিনি। আমি যদি রেফারেন্স হিসেবে বের করতে, আমি বললাম যে এই ধরনের স্টক বা অফিসার স্টক হইতে পারে বেক্সিমকো ফার্মা, হইতে পারে আপনার বিকন ফার্মা, হইতে পারে সিটি ব্যাংক, হইতে পারে ব্র্যাক ব্যাংক। আরো ভালো কোম্পানির দিকে যদি যাই, অন্যান্য কোম্পানি, তাহলে আমি বলবো বিএসসি। এগুলো হচ্ছে লিডিং স্টক। আপনি টেক্সটাইলের মধ্যে যদি যান, তাহলে এই ধরনের মধ্যে হইতে পারে ধরেন ভালো ফান্ডামেন্টালস আছে, মালিক স্পিনিং হইতে পারে, মতিন স্পিনিং অবশ্য খুব বেশি ভলিউম হয়, মালিক স্পিনিংটা যেহেতু ভলিউম হয় এবং ফান্ডামেন্টাল ভালো, আমরা মালিক স্পিনিংটাকে রাখতে পারি। আপনার ধরেন ফ্যাকডিল, মোটামুটি মিড ফান্ডামেন্টাল একটা স্টক, সেটা হইতে পারে। আমরা ফার্মাসিউটিক্যালস দেখলাম। আমরা আইটিতে যদি যাই, জেনেক্সিল, 1,000 কোটি টাকার উপরে টার্নওভার, এবং প্রজেকশন আছে আরো ইনক্রিজ করবে তাদের বিজনেস প্রজেকশন। তো আপনারা দেখেছেন যে গতকাল জেনেক্সিলও খুব ভালো করেছে। হয়তো বা এখানে আসে নাই 10%, 9 to 10% লিস্টে এখানে আসছে, বাট জেনেক্সিল যেটা সেটাও কিন্তু ভালো করেছে। আপনি আরো ভালো এই ধরনের অনেক স্টক আছে যেগুলো কি
আমরা আর্মির র্যাঙ্ক অনুযায়ী যদি বলে এগুলো অফিসার স্টক। তো ওই ধরনের স্টক গুলো যখন টপ 30 চলে আসে, আইদার ভলিউম অথবা টপ গেইনার হিসেবে বা টপ টার্নওভার জেনারেটর ক্ষেত্রে, সেই ধরনের স্টক গুলো যখন লিড দেয়, তখন ওই স্টক গুলোকে ফলো করে কি সিমিলার স্টক, লাইক ধরেন বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, এই দুইটা স্টক ভালো করতেছে, ভলিউম পাচ্ছে 5%, 9%, 10% যেটাই হোক, গেইন হচ্ছে, তখন কি করে ওই অফিসারদেরকে ফলো করে যে সোলজার স্টক। সোলজার স্টক কি, ছোট ফার্মা যেগুলো আছে, আইবিপি, সিলভা ফার্মা, অ্যাডম্যান্ড ফার্মা, আপনার নাভানা ফার্মা, আপনার যদিও সেন্ট্রাল ফার্মা ভালো মিড ফান্ডামেন্টাল কোনো স্টক না, ধরেন এই ধরনের ছোটখাটো ফার্মাগুলো, এইগুলো তখন আহ, ভালো করতে পারে। আবার ব্যাংকের মধ্যে যখন ধরেন ব্র্যাক ব্যাংক লিড দিচ্ছে, তখন সিটি ব্যাংক আসতেছে, ব্র্যাক এবং সিটিকে ফলো করে সোলজার স্টক হিসেবে হয়তো বা চলে আসতে পারে ধরেন যমুনা ব্যাংক, আপনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এই ধরনের ব্যাংকের মধ্যে তো আসলে খুব একটা ভালো কোম্পানি আসলে এখন আপাতত নাই। তো এই ধরনের স্টক গুলো যখন আসতেছে, তখন আপনি বুঝবেন যে মার্কেটে গুড স্টক গুলোকে মুভ মুভ যেহেতু করতেছে, তার মানে মার্কেট একটা র্যালি সামনে হতে যাচ্ছে, মার্কেট অলরেডি মানি ফ্লো বাড়তেছে, মার্কেটে মানি ফ্লো হইছে, এই জিনিসটা সামনের দিনগুলোতে কন্টিনিউ করবে। তো এই থিওরিটিক্যাল ব্যাপারগুলো হয় কি, আপনারা যখন কোনো ভিডিও দেখেন, আমরা একটা ডিটেইল যখন বলি, সেটা আমি বলি বা অন্য যে কেউ বলুক, টেকনিক্যালি অ্যানালাইসিস করে যখন বলে, এই থিওরিটিক্যাল ব্যাপারগুলো আপনারা খুব মানে মনোযোগ দিয়ে পুরোটুকু যদি না শুনেন, কখনোই মার্কেটের টিউন খুব একটা ভালোভাবে ধরতে পারবেন না। তো এইখানে আমরা দেখলাম ওই রকম কিন্তু লিডিং স্টক একটাও নাই। হুম, একটাও নাই। আপনি আপনি কোনো ফান্ডামেন্টাল স্টক নাই এবং ওইরকম লিডিং টাইপের স্টক কোনোটাই নেই। সো যেহেতু নাই, তার মানে কি, এই সোলজার, শুধু সোলজার যদি ফিল্ডে পাঠানো হয় যুদ্ধ করার জন্য, কোনো অফিসার নাই এবং তাদের এক্সপিরিয়েন্স নাই, কিছু নাই, তাহলে ওই যুদ্ধে হেরে যাওয়ার সম্ভাবনাটাই অলমোস্ট 100%। তা এইখানে আমরা জেড ক্যাটাগরির স্টক দেখতেছি, লিডিং কোনো অফিসার স্টক নাই, তার মানে প্রফিট টেকিং হয়ে মার্কেট আবার কি সামান্য কারেকশনে যেতে পারে, সাইড লাইনে যেতে পারে, অথবা মার্কেটে তেমন কোনো মুভমেন্ট আপাতত নাও আসতে পারে। তো আপনাদেরকে তখন দেখতে হবে যে লিডিং স্টক গুলো মার্কেটে একটার পর একটা আসতেছে কিনা। যখনই আসা শুরু করবে, যেই মোমেন্ট আসা শুরু করবে, আপনার অবজারভেশনে রাখলে দেখতে পাবেন, সেই মুহূর্ত থেকে আপনারা বুঝবেন যে মার্কেটে বুল রানটা আবার শুরু হয়ে গিয়েছে। তখন সেটা 5,000 ইন্ডেক্স হোক, 4,800 হোক, 5,200 হোক, এটা ম্যাটার করে না। আপনারা ওই মার্কেটে যখন পার্টিসিপেট করবেন, তখন ওইখান থেকে মানি মেক করতে পারবেন। আমরা থিওরিটিক্যাল কিছু বিষয় দেখলাম, আমরা এখন একটু স্টকের কিছু কিছু স্টকের চার্ট দেবো। যেমন বিকনের কথা বলেছি, কালকে কিন্তু বিকন রেকর্ড ডেটের পরে এসেছে। তো বিকনের আমরা যদি এখানে একটা সাপোর্ট জোন ধরার চেষ্টা করি, খুব সুন্দরভাবেই দেখতে পাচ্ছেন যে এই 100-102 টাকার জোনটা খুব ভালো একটা সাপোর্ট জোন এবং এখানে সাপোর্ট নিয়েছে। তো আপনি যদি দেখেন যে 100 টাকার উপরে প্রাইস ধরে রাখতে পারতেছে, মানি ফ্লো হইতেছে, যেটা বললাম সোলজার স্টক আর হচ্ছে অফিসার স্টক, তো এইগুলো হইতেছে যেহেতু ফান্ডামেন্টাল ভালো, লার্জ ক্যাপ, এগুলো হইতেছে অফিসার স্টক। তো এই অফিসার স্টক গুলোকে আপনারা ওয়াচে রাখবেন, যখন এগুলোতে দেখবেন মুভমেন্ট আসতেছে, আপনি মার্কেটে পার্টিসিপেট করে ফেলবেন, আর যদি মুভমেন্ট না আসে, অপেক্ষা করতে থাকবেন। আমরা বেক্সিমকো ফার্মা দেখি, যেহেতু এখান থেকে ঘুরছে, তো আমি এই জায়গা থেকে একটু নিয়ে আসি। আমরা হয়তো দেখবো যে এটা, প্রিভিয়াস কোনো চার্ট যদি দেখি, আমরা উইকলি চার্ট একটু যাই। আহ okay, আমরা উইকলি চার্টে এই যে এই 100 টাকা, এই জায়গা থেকে একটা বাউন্স হয়েছিল। তো এইটা একটা কিন্তু সাপোর্ট জোন ছিল, এইখানে একটা সাপোর্ট কাজ করলো এবং এটা কিন্তু হ্যামার পজিশন তৈরি করছে উইকলি চার্টে, এবং এই সপ্তাহটা যদি মোরলেস এইভাবেই ক্লোজিং করে, তাহলে এটা রিভার্সাল সাইড। এবং আমি আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করেছিলাম যে ট্রেন্ড লাইন অনুযায়ী এই স্টকটা কিন্তু এখান থেকে ভালো একটা মুভ করলেও করতে পারে। আপনাদেরকে দেখিয়েছি যে ওভার টাইম কারেকশন হয়ে, হয় কারেকশন হয় অথবা ওভার টাইম কনসলিডেট হয়ে, শেয়ারটা কিন্তু এই জায়গায় টাচ লাইন করলেও করতে পারে। এই যে এই জায়গাগুলোকে আমি দেখিয়েছিলাম ভ্যালিড রেখেছে, তো এই জায়গাটাতেও যেহেতু অলমোস্ট চলে আসছে, তার মানে
আরো কয়েকটা দিন থাকলে এটা ওকে ভ্যালিড, বা এখনো পর্যন্ত এটা ভ্যালিড, এবং এইটা পরবর্তীতে যদি মুভ অন করে, আমি দেখিয়েছিলাম যে এখান থেকে শেয়ারটা আবার 150-60 টাকা পর্যন্ত উঠার সম্ভাবনা আছে। এবং সেই সময়টা কখন বললাম, যখন অফিসার স্টক মুভ অন করা শুরু করবে, তখন এই শেয়ারটা এখান থেকে ভালো একটা র্যালি যদি শুরু করে অন্যান্য স্টকের সাথে সাথে, আপনারা অফিসার স্টকের মুভমেন্ট গুলো ওয়াচ করবেন, তখন এইটা বড় একটা গেইন, মানে প্রফিট বা গেইন দেওয়ার একটা অপশন তৈরি হইতে পারে। এবং যখন আপনি এটা কনফার্ম করবেন আপনার অ্যানালাইসিসে, আপনি তখন মার্কেটে পার্টিসিপেট করবেন। এবং এইভাবেই যখন আপনি 4-5টা ডিসিশন মানে আপনার সঠিক হবে, তখন দেখবেন যে আপনি মানি লুজ করতেছেন 5 টাকা, বাট গেইন করতেছেন 30 টাকা 40 টাকা। আপনার ইকুইটি এমনিতেই রিকভার করা, আমি মনে করি যে আসলে সময়ের ব্যাপার, যে সময় লাগুক বাট আপনার ইকুইটি রিকভার করবে। ঠিক একইভাবে আপনি যদি এখন ব্র্যাক ব্যাংকের চার্টটা দেখেন, আমি আজকে আর খুব বেশি লেন্দি করছি না। ব্র্যাক ব্যাংকের চার্টটা যদি আমরা দেখি, আমরা দেখতেছি যে এটা অলরেডি ডিক্লাইনিং অবস্থায় আছে। সো এইটা হয়তো বা এই বটম লাইন টাচ করে করে কন্টিনিউ করে কিনা সেটা একটা দেখার বিষয়। অর্থাৎ এই চ্যানেলটাকে কন্টিনিউ করে একটা পর্যায়ে এটা 60 টাকার উপরেই থাকবে, হয়তো আরো 2 মাস কনসলিডেট করে এটা 60 টাকাতে রেখে এই চ্যানেলটাকে আস্তে আস্তে এই ক্যান্ডেল গুলোর কাছাকাছি নিয়ে আসবে। আমি যদি এখানে একটু ড্র করি, হ্যাঁ, আম, আমরা ধরে নিলাম যে এইভাবে বড় ক্যান্ডেল দিয়েই আমরা ধরে নিলাম যে কনসলিডেট করে করে এই ট্রেন্ড লাইনকে ধরে রাখলো। তো অলমোস্ট কিন্তু এভাবে যদি কন্টিনিউ করে এই 60 টাকার আশেপাশে রেখেই এই ট্রেন্ড লাইনকে কিন্তু টাচ করানো সম্ভব। এবং যখন এটা হবে তখন বেক্সিমকো ফার্মা আপনাদেরকে যেমনটা দেখিয়েছি, এইখানেও এই জিনিসটা আমরা এই যে যেমন মুভমেন্ট পেয়েছি, এইখানেও মুভমেন্ট পেয়েছি, এবং ঠিক একইভাবে এইখানে টাচ করে আবারও মুভমেন্ট পাবো। এবং সেই ক্ষেত্রে আমরা এই রেঞ্জ গুলোকে যদি কাউন্ট করি 90 টাকার মতো, তার মানে 60 টাকা থেকে 90 টাকা, 30 টাকার মতো একটা গ্যাপ। তা আপনি কিন্তু পুরো মার্কেটে মানে 365 দিনের মধ্যে আপনার ধরেন 190 বা 200 দিনের মতো মার্কেটে ওয়ার্কিং ডে থাকে। আপনার তো প্রতিদিন বাই সেলের দরকার নেই। আপনি অবজার্ভ করবেন, টার্গেট করবেন, ফলো আপে রাখবেন, কনফার্মেশন হবে, আপনি তখন পার্টিসিপেট করবেন। এইভাবে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, আপনার হয়তো অনেক টাকা লস হয়ে গেছে, আপনি হয়তো বা যেটা 1 বছর বা 2 বছরে রিকভার করতে চাচ্ছেন, সেটার জন্য হয়তো বা আপনাকে 5 বছর 6 বছর সময় দিতে হলো, আপনি দেন। বাট তারপরে আপনার টাকাটা আপনার রিকভার হলো, এবং আপনি হ্যাপিলি আপনার ইকুইটি গেইন করে রিকভারিং কনফার্ম করলেন। তো যাই হোক, মার্কেটটাকে ওয়াচ করেন, লিডিং স্টক অর্থাৎ অফিসিয়াল স্টক গুলোকে আপনারা একটু অবজারভেশনে রাখেন। যে থিওরিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা একটু বোঝার চেষ্টা করেন। আর হচ্ছে আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে আরো আপডেট নিয়ে নতুন ভিডিও পাবলিশ করা হবে ইনশাল্লাহ, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।